নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ। নবম বল্লী। স্থান কলিকাতা। বর্ষ 1897 খ্রিস্টাব্দ, মার্চ ও এপ্রিল। স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া কয়েকদিন যাবৎ কলিকাতাতেই অবস্থান করিতেছেন। বাগবাজারের বলরাম বসু মহাশয়ের বাড়িতেই রহিয়াছেন। মধ্যে মধ্যে পরিচিত ব্যক্তিদিগের বাটিতে ঘুরিয়াও বেড়াইতেছেন। আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিল স্বামীজি ঐরূপে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে যাবি। বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগিলেন। শিষ্যও পিছু পিছু চলিল। একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্য সমভিব্যাহারে উঠিলেন। গাড়ি দক্ষিণমুখে চলিল। শিষ্য, মহাশয়, কোথায় যাওয়া হইবে? স্বামীজি, চল না, দেখবি এখন। এইরূপে কোথায় যাইতেছেন তদ্বিষয়ে শিষ্যকে কিছুই না বলিয়া গাড়ি বিডন স্ট্রিটে উপস্থিত হইলে কথাচ্ছলে বলিতে লাগিলেন, তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময়ে প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? শিষ্য, কেন মহাশয়? আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে, কত স্ত্রীলোক বিএ এমএ পাশ করিতেছে। স্বামীজি, ও তো বিলাতি ঢঙে হচ্ছে। তোদের ধর্মশাস্ত্র অনুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল হয়েছে? দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষার বিস্তার নাই, তা আবার মেয়েদের ভিতর। গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় ভারতবর্ষে শতকরা 10-12 জন মাত্র শিক্ষিত। তা বোধহয় মেয়েদের মধ্যে 1%ও, শতকরা 1 জনও হবে না। তা না হলে কি দেশের এমন দুর্দশা হয়? শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ, এসব না হলে দেশের উন্নতি কি করে হবে? তোরা দেশে যে কয়জন লেখাপড়া শিখেছিস, দেশের ভাবী আশার স্থল, সেই কয়জনের ভিতরে ওই বিষয়ে কোনো চেষ্টা বা উদ্যম দেখতে পাই না। কিন্তু জানিস, সাধারণের ভিতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নাই। সেজন্য আমার ইচ্ছা আছে কতকগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব। ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে মাসের জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে, আর ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার করবে। কিন্তু দেশি ধরনে ওই কাজ করতে হবে। পুরুষদের জন্য যেমন কতকগুলি সেন্টার, শিক্ষা কেন্দ্র করতে হবে, মেয়েদের শিক্ষা দিতেও সেই রূপ কতকগুলি কেন্দ্র করতে হবে। শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্রহ্মচারিণীরা ওই সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে। পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্নার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে। কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয়, তাই করতে হবে। এই সকল মেয়েদের সন্তান সন্ততিগণ পরে ওই সকল বিষয়ে আরও উন্নতি লাভ করতে পারবে। যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন, তাদের ঘরেই বড়লোক জন্মায়। মেয়েদের তোরা এখন যেন কতকগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন, কাজ করবার যন্ত্র করে তুলেছিস। রাম রাম, এই কি তোদের শিক্ষার ফল হলো? মেয়েদের আগে তুলতে হবে, মাসকে, আপামর সাধারণকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। গাড়ি এইবার কর্নওয়ালিস স্ট্রিটের ব্রহ্ম সমাজ ছাড়াইয়া অগ্রসর হইতেছে। দেখিয়া গারোয়ানকে বলিলেন, চোর বাগানের রাস্তায় চলো।
গাড়ি যখন ওই রাস্তায় প্রবেশ করিল, তখন স্বামীজি শিষ্যের নিকট প্রকাশ করিলেন, মহাকালী পাঠশালার স্থাপনকর্ত্রী তপস্বিনী মাতা তাহার পাঠশালা দর্শন করিতে আহ্বান করিয়া তাহাকে চিঠি লিখিয়াছেন। ওই পাঠশালা তখন চোর বাগানে রাজেন্দ্র মল্লিক মহাশয়ের বাড়ির কিছু পূর্ব দিকে একটা দোতলা ভাড়াটিয়া বাড়িতে ছিল। গাড়ি থামিলে 2-4 ভদ্রলোক তাহাকে প্রণাম করিয়া উপরে লইয়া গেলেন এবং তপস্বিনী মাতা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিলেন। অল্পক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করিয়া একটি ক্লাসে লইয়া গেলেন। কুমারীরা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিল এবং মাতাজির আদেশে প্রথমত শিবের ধ্যান সুর করিয়া আবৃত্তি করিতে লাগিল। পরে কিরূপ প্রণালীতে পাঠশালার পূজাদি শিক্ষা দেওয়া হয়, মাতাজির আদেশে কুমারীগণ তাহাই করিয়া দেখাইতে লাগিল। স্বামীজিও উৎফুল্ল মনে ওই সকল দর্শন করিয়া অন্য এক শ্রেণীর ছাত্রীদিগকে দেখিতে চলিলেন। বৃদ্ধা মাতাজি স্বামীজির সঙ্গে সকল ক্লাস ঘুরিতে পারিবেন না বলিয়া স্কুলের 2-3টি শিক্ষককে আহ্বান করিয়া সকল ক্লাস ভালো করিয়া স্বামীজিকে দেখাইবার জন্য বলিয়া দিলেন। অনন্তর স্বামীজি সকল ক্লাস ঘুরিয়া পুনরায় মাতাজির নিকটে ফিরিয়া আসিলে তিনি একজন কুমারীকে তখন ডাকিয়া আনিলেন এবং রঘুবংশের 3য় অধ্যায়ের প্রথম শ্লোকটির ব্যাখ্যা করিতে বলিলেন। ছাত্রীটিও সংস্কৃতে উহার ব্যাখ্যা করিয়া স্বামীজিকে শুনাইল। স্বামীজি শুনিয়া সন্তোষ প্রকাশ করিলেন এবং স্ত্রী শিক্ষা প্রচারকল্পে মাতাজির অধ্যাবসায় ও যত্নপরতার এতদূর সাফল্য দর্শন করিয়া তাহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। মাতাজি তাহাতে বিনীতভাবে বলিলেন, আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করিয়া থাকি, নতুবা বিদ্যালয় করিয়া যশলাভ করিবার বা অপর কোনো উদ্দেশ্য নাই। বিদ্যালয় সম্বন্ধীয় কথাবার্তা সমাপন করিয়া স্বামীজি বিদায় লইতে উদ্যোগ করিলে মাতাজি স্কুল সম্বন্ধে মতামত লিপিবদ্ধ করিতে দর্শকদিগের জন্য নির্দিষ্ট বহিখানিতে ভিজিটার্স বুক স্বামীজিকে মতামত লিখিতে বলিলেন। স্বামীজিও ওই পরিদর্শক পুস্তকে নিজ মত বিশদভাবে লিপিবদ্ধ করিলেন। লিখিত বিষয়ের শেষ ছত্রটি শিষ্যের এখনও মনে আছে। তাহা এই, দ্য মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। অনন্তর মাতাজিকে অভিবাদনান্তে স্বামীজি পুনরায় গাড়িতে উঠিলেন এবং শিষ্যের সহিত স্ত্রী শিক্ষা সম্বন্ধে নানা কথোপকথন করিতে করিতে বাগবাজার অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। তাহারই যৎকিঞ্চিৎ বিবরণ নিম্নে লিপিবদ্ধ হইল। স্বামীজি, এনার মাতাজির কোথায় জন্ম? সর্বস্ব ত্যাগী, তবু লোকহিতের জন্য কেমন যত্নবতী। স্ত্রীলোক না হলে কি ছাত্রীদের এমন করে শিক্ষা দিতে পারে? সবই ভালো দেখলুম, কিন্তু ওই যে কতকগুলি গৃহী পুরুষ মাস্টার রয়েছে, ওইটে ভালো বোধ হলো না। শিক্ষিতা বিধবা ও ব্রহ্মচারীগণের উপরই স্কুলের শিক্ষার ভার সর্বদা রাখা উচিত। এদেশে স্ত্রী বিদ্যালয়, পুরুষ সংসব একেবারে না রাখাই ভালো। শিষ্য, কিন্তু মহাশয়, গার্গী, খনা, লীলাবতীর মতো গুণবতী শিক্ষিকা স্ত্রীলোক দেশে এখন পাওয়া যায় কই? স্বামীজি, দেশে কি এখনও ঐরূপ স্ত্রীলোক নাই? এ সীতা সাবিত্রীর দেশ। পুণ্যক্ষেত্র ভারতে এখনও মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীর কোথাও তেমন দেখলুম না। ওদেশে পাশ্চাত্যে মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হতো না। ঠিক যেন পুরুষ মানুষ গাড়ি চালাচ্ছে, অফিসে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রফেসরি করছে। একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায়। এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি নে, এদের ভিতর জ্ঞানালোক দিতে চেষ্টা করলি নে। ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আইডিয়াল, আদর্শ স্ত্রীলোক হতে পারে।
শিষ্য: মহাশয়, মাতাজি ছাত্রীদিগকে যেভাবে জ্ঞান শিক্ষা দিতেছেন, তাহাতে কি ঐরূপ ফল হইবে? এই সকল ছাত্রীরা বড় হইয়া বিবাহ করিবে এবং উহার অল্পকাল পরেই অন্য সকল স্ত্রীলোকের মতোই হইয়া যাইবে। মনে হয় ইহাদিগকে ব্রহ্মচর্য অবলম্বন করাইতে পারিলে তবে ইহারা সমাজের এবং দেশের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করিতে এবং শাস্ত্রোক্ত উচ্চ আদর্শ লাভ করিতে পারিত। স্বামীজি: ক্রমে সব হবে। দেশে এমন শিক্ষিত লোক এখনো জন্মায়নি যারা সমাজ শাসনের ভয়ে ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিতা রাখতে পারে। এই দেখ না, এখনো মেয়ে 12-13 বৎসর পেরুতে না পেরুতে লোক ভয় সমাজ ভয় বিয়ে দিয়ে ফেলে। এই সেদিন কনসেন্ট সম্মতিসূচক আইন করবার সময় সমাজের নেতারা লাখো লোক জড়ো করে চেঁচাতে লাগলো, আমরা আইন চাই না। অন্য দেশ হলে সভা করে চেঁচানো দূরে থাকুক, লজ্জায় মাথা গুঁজে লোক ঘরে বসে থাকত ও ভাবত আমাদের সমাজে এখনো এহেন কলঙ্ক রয়েছে। শিষ্য: কিন্তু মহাশয়, সংহিতাকারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তিয়া কি আর বাল্যবিবাহের অনুমোদন করিয়াছিলেন? নিশ্চয় উহার ভিতর একটা গূঢ় রহস্য আছে। স্বামীজি: কি রহস্যটা আছে? শিষ্য: এই দেখুন, অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তাহারা স্বামীগৃহে আসিয়া কুলধর্মগুলি বাল্যকাল হইতে শিখিতে পারিবে, শ্বশুর শাশুড়ির আশ্রয়ে থাকিয়া গৃহকর্ম নিপুণা হইতে পারিবে। আবার পিতৃগৃহে বয়স্থা কন্যার উচ্ছৃঙ্খল হওয়ার বিশেষ সম্ভাবনা। বাল্যকালে বিবাহ দিলে তাহার আর উচ্ছৃঙ্খল হইবার সম্ভাবনা থাকে না। অধিকন্তু লজ্জা, নম্রতা, সহিষ্ণুতা, শ্রমশীলতা প্রভৃতি ললনাসুলভ গুণগুলি তাহাতে বিকশিত হইয়া ওঠে। স্বামীজি: অন্যপক্ষে আবার বলা যেতে পারে যে বাল্যবিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশ মৃত্যুমুখে পতিত হয়। তাদের সন্তান সন্ততিগণ ক্ষীণজীবী হয়ে দেশের ভিখারির সংখ্যা বৃদ্ধি করে, কারণ পিতামাতার শরীর সম্পূর্ণ সক্ষম ও সবল না হলে সবল ও নিরোগ সন্তান জন্মিবে কিরূপে? লেখাপড়া শিখিয়ে একটু বয়স হলে বিয়ে দিলে সেই মেয়েদের যে সন্তান সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে। তোদের যে ঘরে ঘরে এত বিধবা, তার কারণ হচ্ছে এই বাল্যবিবাহ। বাল্যবিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে। শিষ্য: কিন্তু মহাশয়, আমার মনে হয় অধিক বয়সে বিবাহ দিলে মেয়েরা গৃহকার্যে তেমন মনোযোগী হয় না। শুনিয়াছি কলিকাতার অনেক স্থলে শাশুড়িরা রাঁধেন ও শিক্ষিতা বধূরা পায়ে আলতা পরিয়া বসিয়া থাকে। আমাদের বাঙাল দেশে ঐরূপ কখনো হইতে পায় না। স্বামীজি: ভালো মন্দ সব দেশেই আছে। আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি গড়ে। অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বিয়ে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নাই। আমাদের কার্য হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া। সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে ও আপনারা মন্দটা করা ছেড়ে দেবে। তখন আর জোর করে সমাজের কোনো বিষয় ভাঙতে গড়তে হবে না। শিষ্য: স্ত্রীলোকদিগের এখন এরূপ শিক্ষার প্রয়োজন? স্বামীজি: ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্না, রন্ধন, সেলাই, শরীর পালন এই সকল বিষয়ে স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। নোভেল নাটক ছুঁতে দেওয়া উচিত নয়। মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথে চলেছে, তবে কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না, সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্র সকল ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। সীতা, সাবিত্রী,
দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা এদের জীবন চরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওই রূপে গঠিত করতে হবে। গাড়ি এইবার বাগবাজারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে পৌঁছিল। স্বামীজি অবতরণ করিয়া উপরে উঠিলেন এবং তাহার দর্শনাভিলাষী হইয়া যাহারা তথায় উপস্থিত ছিলেন তাহাদের সকলকে মহাকালী পাঠশালার বৃত্তান্ত আদ্যোপান্ত বলিতে লাগিলেন। পরে নূতন গঠিত রামকৃষ্ণ মিশনের সভ্যদের কি কি কাজ করা কর্তব্য তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে বিদ্যাদান ও জ্ঞানদানের শ্রেষ্ঠত্ব বহুধা প্রতিপাদন করিতে লাগিলেন। শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এডুকেট এডুকেট, শিক্ষা দে শিক্ষা দে, নান্যপন্থা বিদ্যতে অয়নাও। শিক্ষাদানের বিরোধী দলের প্রতি কটাক্ষ করিয়া বলিলেন, যেন পেল্লাদের দলে যাসনি। ওই কথার অর্থ জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন, শুনিসনি? ক অক্ষর দেখেই প্রহ্লাদের চোখে জল এসেছিল, তা আর পড়াশোনা কি করে হবে? অবশ্য প্রহ্লাদের চোখে প্রেমে জল এসেছিল, আর মূর্খদের চোখে জল ভয়ে এসে থাকে। ভক্তদের ভিতরও অনেকে ওই রকম আছে। সকলে ওই কথা শুনিয়া হাস্য করিতে লাগিলেন। স্বামী যোগানন্দ ওই কথা শুনিয়া বলিলেন, তোমার যখন যেদিকে ঝোঁক উঠবে তার একটা হেস্তনেস্ত না হলে তো আর শান্তি নাই। এখন যা ইচ্ছা হচ্ছে তাই হবে। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।